বাংলাদেশি রাজনীতির সাথে আমাদের ভারতীয় রাজনীতির একটি সাদৃশ্য আজ আপনাদের সাথে তুলে ধরব। ৫ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধীরা কোনোভাবেই টলাতে পারছিল না। অবশ্য এই না টলানোর সবচেয়ে বড় কারণ তাদের ঊর্ধ্বমুখী অর্থনীতি। শেখ হাসিনা প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী হন ১৯৯৬ সালে। কিন্তু ২০০১ সালে ইলেকশনে তিনি বিএনপি পার্টির খালেদা জিয়ার কাছে হেরে যান। বিএনপি পার্টিকে উগ্র মৌলবাদী পার্টি হিসাবেই সকলে জানে, কিন্তু খালেদা জিয়ার পার্টি বাংলাদেশকে কোনোভাবেই অগ্রগতির দিকে নিয়ে যেতে পারেনি। বাংলাদেশের মানুষ বুঝতে পারে যে শেখ হাসিনাই পারবে তাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে। তারপর থেকে শুরু হয় শেখ হাসিনার যুগ। ভোটের ময়দানে ৫ বার নির্বাচিত হন শেখ হাসিনার সরকার। বাংলাদেশের মানুষ বুঝতে পারে যে শেখ হাসিনাই বাংলাদেশের লাগাম সামলাতে পারবে। শেখ হাসিনার আমলে বাংলাদেশ সমস্ত পৃথিবীর কাছে একটি উল্লেখযোগ্য টেক্সটাইল হাবে পরিণত হয়। এতে প্রচুর মানুষের কর্মসংস্থান হয় এবং বৈদেশিক মুদ্রার আদান প্রদান বাড়তে থাকে। শেখ হাসিনা বরাবরই ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছিল এবং এর ফলস্বরূপ বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার অনেকটাই উন্নতি করতে তিনি সফল হয়েছিলেন। পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যে দেশটি গড়ে উঠেছিল, সেই দেশটির টাকার ভ্যালু পাকিস্তানের টাকার ভ্যালুর থেকে বৃদ্ধি পেতে থাকে। এটা কোনো ছোট ব্যাপার ছিল না বন্ধুরা। আয়তনের দিক থেকে বাংলাদেশ একটি ছোট দেশ। তা সত্ত্বেও বাংলাদেশ অল্প সময়ে যা উন্নতি করেছে তা চোখে পড়ার মতো। অবশ্য বাংলাদেশের এই উন্নতির পিছনে ভারতের একটি সহযোগিতা সবসময় কাজ করেছে। আর বাংলাদেশ যত উন্নতি করতে থেকেছে, বাংলাদেশের মধ্যে বিরোধী পার্টিরা তত বেশি ফ্রাস্ট্রেশনে ভুগতে শুরু করেছিল। বাংলাদেশের প্রধান বিরোধী পার্টি বিএনপি যখন একা কোনোভাবেই জনপ্রিয়তা পাচ্ছিল না, তখন ধীরে ধীরে তারা জামাতে ইসলামের মতো একটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীকে সাথে নিয়ে নেয়। ভেতরে ভেতরে তারা দেশের যুব সম্প্রদায়ের ব্রেন ওয়াশ করতে থাকে। এই ব্রেন ওয়াশ কিন্তু একদিনে বাংলাদেশে হয়নি। আমরা দেখতে পাই বিগত প্রায় ১০ বছর ধরে এই বীজ বপন করা হচ্ছিল। বিগত ১০ বছর ধরে ভারতের পণ্য বয়কটের ঘোষণা তারা করছিল। হাসিনা অবশ্য অনেকবারই এই আন্দোলনের বিপক্ষে মুখ খুলেছিলেন, কিন্তু ততদিনে অনেকটা দেরি হয়ে গেছিল। বাংলাদেশে ততদিনে জামাতে ইসলাম ভালোভাবেই প্রভাব বিস্তার করতে শুরু করে এবং তাদের দ্বারা সমস্ত ওয়াজ মেহফিলগুলি সংগঠিত করা হতো এবং সেগুলি শুধুমাত্র অমুসলিম মানুষদের প্রতি বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো ছাড়া আর কিছুই ছিল না। ওই ওয়াজ মেহফিলগুলি ভারতের প্রতি ও হিন্দুদের প্রতি ঘৃণা ছড়াতো এবং মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ বপন করতে থাকে। এইখানেই শেখ হাসিনার প্রশাসনিক কাজের ফাঁক ফোকরগুলি থেকে যায়। শেখ হাসিনা হয়তো বুঝতেই পারেনি ওই ওয়াজ মেহফিলগুলি থেকেই তার পতনের ভিত তৈরি হচ্ছিল। এবার আসি ভারতের প্রসঙ্গে। ভারতে এই ধরনের প্রতিবাদী আন্দোলন বিরোধীদের তরফ থেকে দেখা যায়। যখন কোনো একটি দেশের সরকারকে সরাসরিভাবে গণতান্ত্রিকভাবে হারানো যায় না, তখন তারা মিথ্যা বানানো আন্দোলনের সৃষ্টি করে। কিছু বছর আগে জেএনইউতে তৈরি হওয়া ছাত্র আন্দোলন, দিল্লির কৃষক আন্দোলন, সিএএ এনআরসি আন্দোলন, গণতন্ত্র রক্ষা করার আন্দোলন, এই সমস্ত আন্দোলনগুলি বিরোধীদের পক্ষ থেকে ভারতে দেখা যায়। যদিও এই সমস্ত আন্দোলনে দেশের সাধারণ জনগণের মনে কোনো প্রভাব বিস্তারই করতে পারে না, কারণ এই সমস্ত আন্দোলন তাদের নিজস্ব রাজনৈতিক রুটি শেখার জন্য কিছু ভাড়াটে মানুষদের দিয়ে করে থাকে। কিন্তু ভারতবর্ষ একটি বিশাল গণতন্ত্র হওয়ায় এবং বেশিরভাগ মানুষ শিক্ষিত হওয়ায় বিরোধীরা কোনোভাবেই অরাজনৈতিকভাবে সরকারকে ফেলতে পারেনি, যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখলাম। তবে দুটি দেশেরই বিরোধীরা অরাজনৈতিকভাবে দেশের সরকারকে ফেলতে চায় যখন তারা দেখে দেশের জনগণ
তাদের সঙ্গ দিচ্ছে না। এক্ষেত্রে বাংলাদেশের বিরোধীরা সফল হয়েছে, কিন্তু ভারতের বিরোধীরা কোনোভাবেই সফল হতে পারছে না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আমার এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আগামী দিনে কী ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন তাও কমেন্ট বক্সে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।